তো আমাদের 22 সালের সিলেবাসে যেটা আছে সেটা একটু ঠিক করে নাও তোমরা। সপ্তম অধ্যায় এর ইংরেজি নাম হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টারে আমাদের যে টপিকগুলো আছে সেটা হচ্ছে পদার্থের আন্তঃআণবিক বল, ইন্টারমলিকুলার ফোর্স অফ ম্যাটার, অর্থাৎ 7.1 নম্বর টপিক, 7.2, 7.3 তোমরা বইয়ের ভিতরে একটু দাগ দিয়ে নিও। 7.4, 7.4, এরপর আছে 7.5, 7.6, 7.7 অর্থাৎ হুকের সূত্র, হুকস ল। 7.8 আছে, 7.9 আছে আমাদের, 7.10, 7.11, 7.12 এই পর্যন্ত আমাদের আছে। এরপরে তোমরা পেজ উল্টাই চলে যাও আরো একটুখানি সামনে, সেটা হচ্ছে টপিক নম্বর এই পর্যন্ত। আসলে ওই 7.12 পর্যন্ত আমাদের পরীক্ষায় আছে। তো আমাদের এই চ্যাপ্টার গুলো কিন্তু এই টপিক গুলোকে ধারণা নিতে হবে, বাকি যেগুলো আছে সামনে ওগুলো আমাদের 22 সালের পরীক্ষার্থীদের জন্য সিলেবাসের বাইরে, অতএব ওগুলো আর করা লাগবে না। যেমন আছে প্রবাহীর প্রবাহ, ফ্লো অফ ফ্লুইডস, তারপর ভিসকোসিটি, এগুলো আমাদের আর নেই এবছরের সিলেবাস। এই জন্য আমাদের করতে হবে ওই যে পর্যন্ত বললাম 7.12। 7.12 আসলে মূলত ব্যবহারিক, 7.11 পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে সুন্দরভাবে। তো এর ভিতরে আমি কিছু সংজ্ঞার কথা বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, আমি বোর্ডেও লিখে দিচ্ছি সংজ্ঞাগুলো। সবাই যেহেতু আমরা নতুন, অনেকেই আমরা এই চ্যাপ্টার করিনি, সেহেতু আমরা এই সংজ্ঞাগুলো যা বলে দিচ্ছি একটু তোমরা সবাই লিখে নাও, আমিও বোর্ডে লিখে দিচ্ছি। তো দেখো, প্রথম হচ্ছে আন্তঃআণবিক বল। এখানে প্রথম যে সংজ্ঞাটা আমরা দেখবো সেটা কি আন্তঃআণবিক বল। স্যার স্যার কি বলেন? স্যার বোর্ড দেখা যাচ্ছে না। বাসনা তোমরা কি দেখতে পাচ্ছ? পাচ্ছি তো স্যার। তাহলে আমাদের মিতা, তোমার নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে। না স্যার, নেটওয়ার্কের ঝামেলা নাই, ও বোর্ডের ওপরে ওইখান থেকে তো কিছুই দেখা ও, যাচ্ছে না, মানে উপরের অংশ। ক্যামেরাটা একটু ওপরে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, একটু উপরে তুলে দিই ক্যামেরাটা। উপরে একটু লাইট পড়ছে তো, এখান থেকে ঠিক করে নাও। আন্তঃআণবিক বল, এরপরে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আমরা যখন ক্লাস টাইমে অ্যাটেন্ড করব, যারা দেরিতে অ্যাটেন্ড করব, যেহেতু আমার টাইম ছিল আমি জাস্ট 8টায় তোমাদেরকে আসতে বললাম, তোমরা যারা দেরিতে আসবা তারা আর কোনো এসে জয়েন করে কোনো সাউন্ড দিবা, জয়েন করলে চুপচাপ চলতে থাকবা। আর সাউন্ড দিলে তখন আমাদের যে একটা পড়ানোর যে অবস্থাটা ব্রেক হয়ে যায়, এজন্য আমরা সাউন্ড দিব না। যারা দেরিতে ইন হব তারা এসেই ক্লাসে জয়েন করব সরাসরি। আমি যখন কাউকে জিজ্ঞাসা করব তখন তারা উত্তরটা দিবে, যেহেতু আমরা অল্প সময় ক্লাস নেব, আধা ঘন্টা, সেহেতু আমরা খেয়াল করি একটুখানি। তারপর হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন, এরপর আছে আয়নিক বন্ধন। আমি এগুলো মুখে বলে দিচ্ছি, আপনারা সবাই একটু লিখে নেন। আয়নিক বন্ধন, তারপর আছে ভ্যান ডার ওয়েলস বন্ধন,
ভ্যান ডার ওয়েলস বন্ধন। এরপরে আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা। তারপরে হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা। এরপরে হচ্ছে বিকৃতি, পীড়ন। তারপর হচ্ছে অসহবল, অসহবল, অসহপীড়ন, অসহবল, অসহপীড়ন। অসহ অর্থাৎ যেটাকে তার সহ্যের বাহিরে, অসহবল এবং অসহপীড়ন। এরপরে আছে দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। কমা দিয়ে দিয়ে আমরা লিখে নিব দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। তারপরে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি। এরপর আছে হুকের সূত্র, হুকস ল। হুকের সূত্র। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক ক্লান্তি। দৈর্ঘ্য গুণাঙ্ক। এরপরে লেখেন দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, আকার গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, আকার গুণাঙ্ক। এরপর আছে দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক, যেটাকে আমরা আকার গুণাঙ্ক বলে থাকি, সেটাই কিন্তু মূলত দৃঢ়তার গুণাঙ্ক। মনে থাকে যেন, আকার গুণাঙ্ক যা, দৃঢ়তার গুণাঙ্ক তাই। এরপর লেখেন সংনম্যতা, সংনম্যতা। তারপরে আছে পয়সনস রেশিও অর্থাৎ পয়সনের অনুপাত। পয়সন একজন বিজ্ঞানী ছিল, ওনার নাম অনুসারে এটা হচ্ছে পয়সনের অনুপাত। এই সংজ্ঞাগুলো আমাদেরকে ধারণা নিতে হবে। এখন আমরা যেটা পড়বো, এখন স্টার্টিং এ যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে টপিকটা আছে মূলত আন্তঃআণবিক আকর্ষণ বল, বিকর্ষণ, আকর্ষণ, এই যে বিষয়গুলো আছে। আরেকটা আছে সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, ভ্যান ডার ওয়েলস বন্ধন। এগুলো সব আমরা কেমিস্ট্রিতে পড়ে ফেলছি। তো তোমরা একটু লিখে নাও যে আন্তঃআণবিক যে বল, এটার থেকে আমরা যে কেমিস্ট্রির মাধ্যমে যে ধারণাগুলো তোমরা পেয়েছিলে, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, ভ্যান ডার ওয়েলস বন্ধন, এর পরের টপিক যেটা আছে সেই টপিকটা আমরা ধারণা দেব। আজকে প্রথম দিন হিসাবে আমরা স্থিতিস্থাপকতার বিষয় নিয়ে একটু কথা বলবো আগে।
স্থিতিস্থাপকতা কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। স্থিতিস্থাপকতা, দেখো আমরা এখানে টপিকটা লিখি, স্থিতি স্থাপকতা। এই স্থিতিস্থাপকতা হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বিকৃতি ঘটে। এটা একটা বস্তু, এই বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করলাম তো এই বস্তুটার বিকৃতি ঘটলো। আর এই বিকৃতি অবস্থাটা দেখো, তোমরা সবাই আমার সাথে এঁকে নাও। আদিতে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। প্রাথমিক অবস্থায় কিন্তু বস্তুর দৈর্ঘ্য ছিল এতটুকু, এখন বস্তুর দৈর্ঘ্য হয়ে গেল এই পর্যন্ত। এখন যদি বল অপসারণ করে নেই তাহলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে যায়। বস্তুর এই ধর্মকে আমরা বলি স্থিতিস্থাপকতা। তাহলে আমরা কি বললাম, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর বিকৃতি ঘটে এবং বল অপসারণ করলে যদি তা পূর্বের অবস্থায় ফিরে আসে, বস্তুর এই ধর্মকে বলে স্থিতিস্থাপকতা। তাহলে আমরা কি পেলাম, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর দুইটা অবস্থা হতে পারে। আবার একটু দেখে নাও, এটা আরেকটা বস্তু মনে করলাম। তো এই বস্তুর উপরে আমরা আগে যেমন এদিকে টানছিলাম, বলটা এদিকে দিয়েছিলাম, লম্বা হয়ে আসছে। এখন এই বস্তুর উপর আমরা বলটা এভাবে দিব, ফলে বস্তুটা আরো সংকুচিত হয়ে আরো মোটা হয়ে গেল। তাহলে বিকৃতি অবস্থাটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সংকুচিত অবস্থা, এটা এই ছিল, এটাকে ঠেলে দিলাম তো এটা ছোট হয়ে গেল। এখানে কি ছিল, এটা ছিল, এটাকে যখন আমরা বল প্রয়োগ করলাম তো বড় হয়ে গেল। তাহলে স্থিতিস্থাপকতার যে বিষয়, এটা সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। এটা ছিল আমাদের স্থিতিস্থাপকতা। আমি একটু জিজ্ঞাসা করে নেই দেখি একজনকে। মিতা, তুমি বলো দেখি এটা স্থিতিস্থাপকতা কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুর বিকৃতি ঘটে এবং পরবর্তীতে বল অপসারণ করলে যদি বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। হ্যাঁ, এর ভিতরে একটা কথা আসছে বিকৃতি। তুমি যেটা বলছো তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শব্দ আসছে, সেটাকে বিকৃতি। এখন এই বিকৃতি কাকে বলে? বল প্রয়োগের কারণে যদি বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে তো সেটাকে আমরা বিকৃতি বলে থাকি। যেমন আগে আদিতে এরকম ছিল একটা বস্তু, এই পর্যন্ত ছিল, আমরা বল প্রয়োগের কারণে বস্তুটা এই আকৃতি ধারণ করলো, তাহলে নিশ্চয়ই এর আকৃতির পরিবর্তন হয়ে গেল, এটাই কিন্তু তার বিকৃতি। এই বিকৃতি আবার তিন ধরনের হয়। বিকৃতি কয় ধরনের হয়? তিন ধরনের। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। দুই নাম্বার হচ্ছে আয়তন বিকৃতি। তিন নাম্বার হচ্ছে আকার বিকৃতি। এখন এই বিকৃতির যে বিষয় আছে, যে আমরা যেটা বলতে পারি দৈর্ঘ্য বিকৃতি। এখন এই দৈর্ঘ্য বিকৃতিটা কাকে বলবো? দৈর্ঘ্য বরাবর যে আকার আকৃতির পরিবর্তন, সেটাকে বলবো আমরা দৈর্ঘ্য বিকৃতি। কোন বস্তুর দৈর্ঘ্য বরাবর যে আকার আকৃতির পরিবর্তন, সেটাকে বলবো আমরা কি বলো? দৈর্ঘ্য বিকৃতি। আর এই বিকৃতির যে ইংরেজি নাম আছে সেটা কি ছিল? স্ট্রেন বিকৃতি। আর পীড়ন কি ছিল? স্ট্রেস। আমরা একটু ধারণাটা রাখি, না হলে যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা বইগুলো সব ইংলিশে লেখা,
এবার ওই টার্ম গুলো আর এই টার্ম গুলো মিলাতে পারবা না যে কোনটা বিকৃতি কোনটা পীড়ন। তাহলে স্ট্রেস স্ট্রেইন হচ্ছে আমাদের বিকৃতি আর স্ট্রেস হচ্ছে পীড়ন। স্ট্রেইন STRAIN STRAIN স্ট্রেইন। এখন এই দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ কি লংজিচুডিনাল স্ট্রেইন লংজিচুডিনাল স্ট্রেইন এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। অনুরূপভাবে আমাদের আছে দ্বিতীয় নম্বরে আছে আয়তন বিকৃতি যেটাকে ভলিউম স্ট্রেইন বলে। ভলিউম স্ট্রেইন আয়তন বিকৃতি। আরেকটা আছে আমাদের কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতি যেটাকে বলা হয় রিজিডিটি স্ট্রেইন। রিজিডিটি স্ট্রেইন এটা কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে লংজিচুডিনাল স্ট্রেইন এটা এটা ভলিউম স্ট্রেইন আর এটা রিজিডিটি দৃঢ়তার স্যার বিকৃতি। এখানে তো শেয়ারিং আছে। হ্যাঁ কোনটা বলেন? স্যার এই যে আকার বিকৃতি এখানে তো দেওয়া আছে শেয়ারিং স্ট্রেইন। জি 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 ওটাও হবে, আবার রিজিডিটি এটাও হবে। হ্যাঁ দৃঢ়তা। স্যার বানানটা একটু বলেন। RIGIDITY রিজিডিটি। তাহলে আমরা লিখে নিতে পারলাম তো? জি স্যার লিখেছি। নামগুলো ভালো করে মনে রাখবো। তাহলে দৈর্ঘ্য বিকৃতিটার শুধু সংজ্ঞাটা একটু লিখে নেই, একটা সংজ্ঞা লিখলে বাকিগুলো তোমরা পেরে যাবা। তো দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ লংজিচুডিনাল স্ট্রেইন LONGITUDINAL লংজিচুডিনাল স্ট্রেইন। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোন বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, বাহ্যিক বল প্রয়োগের ফলে কোন বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। অর্থাৎ এরকম ধরো এখানে এটা ছিল আদি দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম এটা ছিল L ক্যাপিটাল L। এখান থেকে যখন পরিবর্তন হয়ে গেল এই দৈর্ঘ্যটা হয়ে গেল এখন L ড্যাশ ধরে নিলাম। তাহলে বিকৃত অংশ কতটুকু হলো? আসলে মূলত এটুকু হলো না বিকৃতিটা। তাহলে আমরা কি লিখবো? অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি সমান L ড্যাশ বিয়োগ L সমান হচ্ছে এখানে আমরা এটাকে ডেল এলও লিখতে পারি বা স্মল এলও লিখতে পারি। ও ভুল, পরিবর্তন। আচ্ছা এটা হচ্ছে পরিবর্তন। এটা দেখালাম কি আমরা বলো? দৈর্ঘ্যের পরিবর্তন। ভুল লিখলাম, দৈর্ঘ্যের পরিবর্তন। আর বিকৃতিটাও কি? দৈর্ঘ্য বিকৃতি কি হবে? দৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল অর্থাৎ বৃদ্ধি বা হ্রাসকৃত অংশ বাই আদি দৈর্ঘ্য। এটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য বিকৃতি। অনুরূপভাবে আয়তন যখন বিবেচনা করা হবে তো সেখানে আমরা দেখবো এরকম আয়তন বিকৃতি সমান স্মল ভি বাই ক্যাপিটাল ভি। স্মল ভি বাই ক্যাপিটাল ভি এটা হচ্ছে আয়তন বিকৃতি। যখন আমরা আকার বিকৃতি দেখবো, আকার বিকৃতির ছবিটা আমি একটু এঁকে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এটা ধরেন এ বি সি ডি। আকার বিকৃতি হচ্ছে এটা যে এই দুটাকে আমরা ফিক্সড রেখে দিলাম, এ নাড়াচাড়া করছি না। কিন্তু আমরা যখন এইদিকে বল প্রয়োগ করব, এইদিকে টানবো, সি কে ধরে যখন টান দেব তো আস্তে আস্তে কি হবে? এই দিকটা এরকম বেঁকে যাবে। তাহলে নিশ্চয়ই এ সাইডটাও এরকম বেঁকে আসবে।
তখন এখানে একটা কোণ সৃষ্টি করবে, যেটাকে আমরা থিটা বলে দিলাম। তাহলে এটা যাচ্ছে সি ড্যাশ আর এটা হচ্ছে ডি ড্যাশ। তো আমরা এখান থেকে যদি এই বিকৃত ছোট্ট অংশটা, এই অংশটাকে যদি আমরা সি ড্যাশ ধরলাম, এটাকে মানে কি সি সি ড্যাশ সমান আমরা যদি এক্স ধরি, আর এখানে আছে সিবি সমান যদি এল ধরি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা যদি আমরা এল ধরে নেই, তাহলে আমরা বিকৃতি কি পাচ্ছি? আমরা জানি tan থিটা সমান সি সি ড্যাশ ভাগ সি বি সমান হচ্ছে এক্স বাই এল। এটা আমাদের বিকৃতি বেরিয়ে আসবে। এটাকে আমরা বলছি রিজিডিটি স্ট্রেন, ঠিক আছে না, বা শেয়ারিং স্ট্রেন। জান্নাতুল কি বুঝতে পারছে? জান্নাতুল জি স্যার। এখানে বুঝতে পারেনি আমার মনে হয়, তেমন একটা কেউ নেই সম্ভবত। তারপরেও আমি কথা বলছি, দেখি।